সাতক্ষীরার এক প্রত্যন্ত গ্রাম, নাম সোনারডাঙ্গা। গ্রামটা অদ্ভুত নীরব, যেন সময় এখানে থমকে আছে। গ্রামের মাঝখানে একটা ভাঙাচোরা পুরানো মঠ, চারিদিকে লতাগুল্মে ঢাকা। স্থানীয়রা একে বলে রক্তঝরা মঠ। কেন এই নাম? কারো মুখ থেকে ঠিকমতো শোনা যায় না। তবে সবাই জানে, সূর্য ডোবার পর কেউ ওই মঠের আশেপাশে যায় না। কথিত আছে, বহু বছর আগে এই মঠে এক তান্ত্রিক মানব বলির আয়োজন করেছিল, কিন্তু কোনো এক অভিশাপে সেই তান্ত্রিক নিজেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। তারপর থেকেই রাত নামলে মঠ থেকে শোনা যায় নারীর কান্না, পুরুষের আর্তনাদ আর লোহার শিকল টেনে নিয়ে যাওয়ার শব্দ। গ্রামের বয়স্করা বলেন, যারা সাহস করে ওই মঠে ঢুকেছে কেউ আর জীবিত ফেরেনি। ঢাকার তিন বন্ধু, আরিফ, সোহেল আর মিলন, তিনজনেই বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র। এরা মজা করার জন্য গ্রামে এসেছে আরিফের এক আত্মীয়র বাড়িতে। রাতের আড্ডায় স্থানীয়দের মুখ থেকে তারা রক্তঝরা মঠ এর গল্প শোনে। সোহেল একটু অবিশ্বাসী স্বভাবের, হেসেই উড়িয়ে দেয়, আরে এগুলো শুধু কুসংস্কার, ভূত বলে কিছু নেই। কিন্তু আরিফ চুপচাপ, সে ছোটবেলা থেকে ভয়ঙ্কর সব জিনিসে কৌতূহলী। আর মিলন মাঝামাঝি, সে ভয়ে ভয়ে ভাবে যদি সত্যি কিছু থাকে। পরের দিন রাতে তিনজন ঠিক করে, যাই হোক মঠে ঢুকবো। রাত তখন প্রায় 12টা, আকাশ মেঘলা, চারিদিকে শকুনের ডাক শোনা যাচ্ছে। তিন বন্ধু হাতে টর্চ নিয়ে মঠের সামনে পৌঁছালো। মঠের ভাঙা দরজার কাছে দাঁড়াতেই অদ্ভুত এক শীতল হাওয়া বয়ে গেল। মিলন কেঁপে উঠল। সোহেল হাসতে হাসতে বলল, এই ঠান্ডা বাতাসকেই কি ভূত বলে ধরছো? ভেতরে ঢুকতেই তারা দেখলো ভাঙাচোরা ইটের দেয়াল, চারদিকে শ্যাওলা জমে আছে। দেয়ালের এক পাশে শুকনো রক্তের মতো দাগ, যেটা দেখে মনে হয় যেন কারো শরীর টেনে নিয়ে যাওয়া হয়েছিল। টর্চের আলো ফেলতেই আচমকা দেখা গেল দেয়ালের ফাঁক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। হঠাৎই বাতাস থেমে গেল, চারদিক এক অস্বাভাবিক নীরবতায় ঢেকে গেল। মিলন টের পেল কেউ যেন পেছনে দাঁড়িয়ে আছে। ঘুরে দেখতেই সে দেখল এক ছেঁড়া শাড়ি পরা নারী, চোখ দুটো জ্বলজ্বলে, মুখে বিকৃত হাসি। সে নারীর শরীর আধা স্বচ্ছ, যেন ধোয়া। মিলন চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। ওই নারী ধীরে ধীরে এগিয়ে এলো, তার কণ্ঠস্বর যেন শীতল বাতাস কেটে ছড়িয়ে পড়ছে। কেন এলে? মরণ খুঁজতে? সোহেল সাহস করে সামনে এগিয়ে গেল, বলল, তুই ভূত না, চোখের ধোঁকা। কথা শেষ হতেই নারীটি আচমকা লাফিয়ে উঠে সোহেলের গলা আঁকড়ে ধরল। টর্চটা মাটিতে পড়ে গেল। অন্ধকারে সোহেলের গলা চেপে ধরা হলো, আর সবাই শুধু তার হাড় চূর্ণ হওয়ার শব্দ শুনল। 1 মিনিটের মধ্যেই সোহেল মাটিতে লুটিয়ে পড়ল, চোখ ফাঁকা হয়ে গেল। আরিফ আর মিলন হতভম্ব হয়ে তাকিয়ে রইল। হঠাৎ দেয়ালে সব রক্ত একসাথে মেঝেতে জমে একটা মানবাকৃতি তৈরি করলো। সেই রক্তমূর্তি ধীরে ধীরে এগিয়ে এলো। আরিফ আর মিলন দৌড়াতে লাগলো, কিন্তু মঠের দরজা যেদিকে দিয়ে ঢুকেছিল সেটা এখন বন্ধ, যেন পাথরের দেয়াল হয়ে গেছে। মিলন কান্না জড়ানো কণ্ঠে বলল, আমরা ভুল করেছি, প্লিজ আমাদের ছাড়ো। তখনই তারা শুনতে পেল শত শত মানুষের আর্তনাদ। মনে হচ্ছিল পুরো মঠটাই যেন মৃত আত্মাদের বন্দিশালা। আচমকা মিলনের পায়ের নিচে ফাটল ধরল, সে চিৎকার করে নিচে পড়ে গেল। আরিফ নিচে তাকাতেই দেখলো মাটির নিচে অন্ধকার কুয়োর মতো গভীর খাদ, আর সেই খাদ থেকে শত শত কঙ্কাল হাত বাড়িয়ে মিলনকে টেনে নিচ্ছে। মিলন চোখে জল নিয়ে চিৎকার করলো, আরিফ বাঁচাও! কিন্তু কয়েক সেকেন্ডেই সে অদৃশ্য হয়ে গেল। এখন বেঁচে আছে শুধু আরিফ। সে পাগলের মতো ছুটছে মঠের ভেতরে। হঠাৎ সামনের দেয়ালে আগুন জ্বলে উঠল, যেন আগুনের ভেতর দিয়ে বেরিয়ে এলো সেই তান্ত্রিক যার কাহিনী গ্রামবাসী বলেছিল। তান্ত্রিকের চোখ দুটো অগ্নিশিখার মতো, আর হাতে লম্বা তলোয়ার। সে গর্জে উঠল, এই মঠে কেউ এলে বেঁচে ফিরবে না, তোমাদের রক্তেই আমার শক্তি বাড়বে। আরিফ দৌড়ে পালাতে চাইল, কিন্তু অদৃশ্য শিকল তার পা বেঁধে ফেলল। তান্ত্রিক ধীরে ধীরে কাছে এলো। আরিফ চিৎকার করতে থাকলো, আমরা ভুল করেছি, দয়া করো।
কিন্তু তান্ত্রিক হাসতে হাসতে তলোয়ার চালালো। চারদিকে আগুন ছড়িয়ে গেল। মঠের দেয়াল থেকে আবার রক্ত ঝরতে লাগলো। শেষবারের মতো আরিফের চিৎকার ভেসে এলো, তারপর সব নীরব। পরদিন ভোরে গ্রামবাসী মঠের সামনে গেল। দেখা গেল দরজার বাইরে 3টি নতুন রক্তের দাগ। সেই থেকে গ্রামবাসীরা বলে রক্তজরা মঠ এখন আরও ভয়ঙ্কর হয়েছে, কারণ তার ভেতরে এখন আটকে গেছে 3টি নতুন আত্মা।